আসসালামু আলাইকুম। আজ আমরা হেল ইউনিভার্সিটির লাস্ট এপিসোড মানে 18 নম্বর এপিসোডটা এক্সপ্লেন করব। আজকের এপিসোডটা টুইস্টে ভরপুর। পুরো ড্রামাতে যত রকমের রহস্য ছিল আজকে তা রিভিল করা হবে। কিন্তু সত্যি বলতে এই লাস্ট এপিসোডটা এক্সপ্লেন করতে গিয়ে আমার মনটা সত্যি অনেক খারাপ হয়ে যাচ্ছে। সত্যি বলতে এই ড্রামা দেখার পর সুপ্রিমোর সেই মিষ্টি হাসির উপর আমি ক্রাশ খেয়ে গেছি। তোমাদেরও কি আমার মতো অবস্থা? অবশ্যই কমেন্টে জানিও। তাহলে চলো শুরু করা যাক। এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই রেইস ফ্রান্সিসকোকে বলছে আপনার উচিত ছিল সেদিন আমাকে মেরে ফেলা। ম্যাডাম ভায়োলেট ফ্রান্সিসকোকে বলে এসব কি হচ্ছে, তুমি আমাকে প্রমিস করেছিলে যে লাক্সকে মেরে ফেলবে। এতদিন তো তারা সবাই জানতো লাক্স মারা গিয়েছে। এরপর জেইন অ্যাসকে জিজ্ঞাসা করছে যে লাক্স আসলে কে। অ্যাস বলে লাক্সারি ভালদেজ, আমার বড় ভাই। জেইন বলে তার মানে রেইস সেলভেনিয়া তোমার ভাই। এতদিন তুমি আমাকে কেন এটা জানাওনি। এইচ জেনকে সরি বলে আর বলে আমি আর তোমার কাছ থেকে কোনো কিছুই লুকাবো না, আমি তোমাকে সব বলবো। জেইন বলে আমাকে বিষয়টা জানাতে তোমার বেশ সাহস লেগেছে বলে মনে হচ্ছে। এরপর আমরা ম্যাডাম ভায়োলেটকে দেখতে পাই যে লাক্সকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে বেঁচে ফিরলে। লাক্স তখন বলে আপনি যাদেরকে বন্ধুর মতো ট্রিট করেন তারা সবাই কিন্তু আপনার বন্ধু নয়। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই লাক্সের চোখে গুলি লাগার পর সে যখন পড়েছিল তখন সেখানে ডক্টর রাজন আসে। আর সে দেখতে পায় লাক্স এখনও বেঁচে আছে, তাই তাকে তুলে নিয়ে সুস্থ করে তোলে। লাক্স বলতে থাকে ডক্টর রাজন আমাকে প্রতিশোধ নিতে সাহায্য করেছে। ম্যাডাম ভায়োলেট তখন চিৎকার করে বলে বিশ্বাসঘাতক। লাক্স তখন বলে আপনার মুখে কাউকে বিশ্বাসঘাতক বলা মানায় না। এইস তখন বলে আপনাকে একে একে সবাই ছেড়ে চলে যাচ্ছে। জেইন বলে যেমন মিস ক্যাথ, উনি আপনাকে ফলো করার থেকে সঠিক পথটাই বেছে নিয়েছেন এবং এইসকে মুক্ত করে দিয়েছেন। জেইন বলে যদি লিয়াম বেঁচে থাকতো যে সব কঠিন অবস্থায়ও আপনার পাশে দাঁড়াতো, কিন্তু আপনি নিজের পাগলামোর জন্য তাকে মেরে ফেলেছেন। ম্যাডাম ভায়োলেট তখন বলে অনেক হয়েছে, এসব কিছুই আসলে তোমাদের প্ল্যান ছিল। সে লাক্সকে বলে তুমি এতদিন পরে আমার হাতে মারা যাওয়ার জন্য ফিরে এসেছো, আমি তোমাকে এবং তোমার ভাইকে হত্যা করব। তখন সে তার লোকদেরকে লাক্সকে হত্যা করার আদেশ দেয়। তখনই লাক্স একটা ছুরি বের করে সবাইকে মারতে থাকে। আর ঠিক তখনই ডেভিল গড ওয়ারিয়ার এবং বিবিজিএর সবাই এসে ম্যাডাম ভায়োলেটের লোকদের মারতে থাকে। এইস তখন জেইনকে বলে এসব দেখি কি অবাক হচ্ছ। জেইন তখন বলে আমি এখনও তোমাদের সিক্রেট সম্পর্কে কিছুই জানি না। এইস বলে আমি তোমাকে সব বলবো, প্রমিস। আমরা তখন দেখতে পাই সবাই লড়াই করছিল। নিকি কোল্ডের ফাইটিং দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি। রোকসেনও কিন্তু কম যায় না, লুকও তাদের সাথে ফাইটিং করছিল। আর অন্যদিকে ম্যাডাম ভায়োলেট আর ফ্রান্সিসকো এসব দেখে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জেইন অ্যাসকে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় তখনই কয়েকজন তাদেরকে আক্রমণ করে বসে। ম্যাট যদিও মাথায় ব্যথা পেয়েছিল, কিন্তু তবুও সে তাদেরকে প্রোটেক্ট করে এবং তাদের সাথে লড়াই করতে থাকে। এইসও তাদের সাথে লড়াই করছিল। এইস তখন বলে ম্যাডাম ভায়োলেট পালিয়ে যাচ্ছে, তাদেরকে ধরে আনো। এরপর আমরা নাচের আর নিকি কোল্ডের ফাইটিং দেখতে পাই, যেটা দেখতে আমার বেশ ভালোই লাগছিল। নিকির ফাইটিং দেখে নাজের নিকির দিকে তাকিয়ে থাকে। তখন নিকি একটা গান তুলে নিয়ে বলে তাকানো বন্ধ করো, না হলে আমি ট্রিগার টানবো। আমি কিন্তু একদমই মজা করছি না, তোমার সমস্যাটা কি বলো তো। নাজের তখন নরম গলায় বলে আমি মারা যাচ্ছি, আমাকে বিষ দেওয়া হয়েছে যেটা আমার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। নিকি এটাকে মজা মনে করে বলে মরে যাও। তখনই কেউ একজন নিকিকে গুলি করতে যায় আর নাজের নিকিকে সরিয়ে তার সামনে চলে আসে এবং গুলিটা নাজেরের শরীরে লাগে আর সে পড়ে যায়। নিকি রাগে সেই লোকটাকে অনেকগুলো গুলি করে। নিকি নাজেরকে ধরে অনেক কান্না করতে থাকে আর প্রথমবারের মতো নাজেরকে ধরে বলে আই লাভ ইউ নাজের। নাজের তখন বলে ওঠে আই লাভ ইউ টু বিচ। নিকি তো ভেবেছিল নাজের মারা গেছে, তাই তাকে মেরে বলে তাহলে বেঁচে থেকেও এতক্ষণ আমার কান্না দেখে তুমি চুপ করেছিলে কেন। নাজের তখন তাকে কাছে আসতে বলে এবং তারা দুজন দুজনকে কিস করতে থাকে। তখনই সেখানে অনিল আর ফ্রিটজি পুলিশ নিয়ে চলে আসে আর ভায়োলেট এবং ফ্রান্সিসকোকে সারেন্ডার করতে বলে। ফ্রিটজি তখন বলে গেম ওভার বিচ। তখন পুলিশ ম্যাডাম ভায়োলেট এবং ফ্রান্সিসকোকে ধরে ফেলে। তখন সেখানে জেনের সব বন্ধুরাও চলে আসে, তারা সবাই জেন আর ম্যাটকে জড়িয়ে ধরে। জেন খুশি হয় যে তার বন্ধুরা সবাই ঠিক আছে। তখন জেইন বলে আমি হঠাৎ করেই মৃত আত্মাদের দেখতে পাচ্ছি। জেরম বলে তুমি যাকে দেখছো সে আসলে মারা যায়নি, আর এটা অনেক বড় একটা গল্প। তখন ম্যাডাম ভায়োলেটের সামনে লাক্স আর এইচ আসে। ম্যাডাম ভায়োলেট বলতে থাকে আমি বুঝতে পারছি না,
তোমরা কেন একসাথে আছো? তোমরা একে অপরকে কেন মেরে ফেলছো না? তখন লাক্স বলতে থাকে, নাজের হলো বিবিজিআর প্রধান, আর আমি হলাম ডেভিল গড ওয়ারিয়ার। এইস বলে, আর আমি হলাম প্রেসিডেন্ট। কিন্তু আমরা সবাই একে অপরের বন্ধু, আর আমাদের সবার লক্ষ্য একটাই, যা হলো হেল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মৃত্যুকে নিয়ন্ত্রণ করা। কারণ আপনি সবসময় শুধু একটা জিনিসই ভেবেছেন, যে ফর্মুলাটা কিভাবে পাওয়া যায়। লাক্স তখন বলে, আর আপনি যখন ফর্মুলা নিয়ে ব্যস্ত ছিলেন, তখন আমরা চেষ্টা করছিলাম কিভাবে বাইরে বেরোনো যায়। ম্যাডাম ভায়োলেট বলে, এর মানে রে সিলভিনি আসলে তোমরা বানিয়েছো। এইস তখন বলে, আমি লাক্সের একমাত্র ভাই। লাক্স বলে, দ্য ওয়ান অ্যান্ড অনলি। ম্যাডাম ভায়োলেট বলে, তোমরা কি আমার সাথে মজা করছো? এরপরে ফ্ল্যাশব্যাকে আমাদেরকে আগের একটা মৃত্যু দেখানো হয়। তখন ম্যাডাম ভায়োলেট বলে, আমি নিজে সেটা চেক করেছিলাম। তখন লাক্স বলে, বড় কোনো কাজের জন্য কারো লাইফ স্যাক্রিফাইস করতে হয়, আর সে তার লাইফ স্যাক্রিফাইস করেছে। ম্যাডাম ভায়োলেট বলে, তার মানে তোমরা ছাত্রদের মৃত্যুকে কাজে লাগিয়েছো। সুপ্রিমো তখন বলে, কিন্তু আমরা তাদের মৃত্যুকে বৃথা যেতে দেইনি। ম্যাডাম ভায়োলেট বলে, তার মানে আমরা একই ছিলাম। এইচ বলে, একদমই না, আমরা আপনার মতো নই। আমরা সব কিছু এখান থেকে মুক্ত হওয়ার জন্য করেছি, কিন্তু আপনি এই ইউনিভার্সিটিকে একটা জেলখানায় পরিণত করেছেন, আর এখন আমরা আপনাকে সেখানেই পাঠাচ্ছি। ফ্রান্সিসকো তখন ভায়োলেটকে বলে, সরি ডিয়ার, আমার উচিত ছিল লাক্সকে নিশ্চিতভাবে মেরে ফেলা। লাক্স তখন বলে, আপনি ঠিকই বলেছেন ফ্রান্সিসকো, লাক্স সেদিন মারা গিয়েছে, আর আমি এখন রেসেলভেনিয়া। এরপর আমরা দেখতে পাই নাজেরকে কয়েকটা লোক চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিল। নিকিও তাদের সাথেই যাচ্ছিল, আর বলছিল সে আমার বয়ফ্রেন্ড, তাকে তাড়াতাড়ি সুস্থ করে তোলো, তার সাথে যা কিছুই হবে আমি কিন্তু আপনাদেরকে ফিরিয়ে দিব। এইস তখন লাক্স আর জেনকে পরিচয় করিয়ে দেয়। জেন তখন বলে, আমাকে একটু সত্যি করে বলবে যে আসলে কি ঘটেছে? গ্যাংয়ের পরিকল্পনাটা কি সত্যি কাজে লেগেছে? লাক্স তখন বলে, আমি প্রথম দিকে শুধুমাত্র প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু এইস আমাকে সঠিক পথ দেখিয়েছে। এইস তখন বলে, প্রতিশোধ নেওয়াটাই সবচেয়ে বড় প্রায়োরিটি নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এখান থেকে সব স্টুডেন্টদের বাইরে নিয়ে যাওয়া। ম্যাডাম ভায়োলেট যখন তার ফর্মুলা নিয়ে ব্যস্ত ছিল, তখন আমরা বাইরের মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, আর তারা আমাদের মুক্ত করার চেষ্টা করছিল। এরপর জেন ডার্কেল জেল সম্পর্কে জানতে চায়, আর এটা জিজ্ঞাসা করে, তুমিও কি সেই তথ্যদাতা যারা বাইরের মানুষদের তথ্য দিত? এস মাথা নাড়িয়ে সম্মতি জানায়, আর বলে জেরোমও আমাদের সাহায্য করেছে। ডেভ প্রথমে এই অপারেশন সম্পর্কে জানতে পেরেছিল। সে জানতে পেরেছিল যে আমরা ছাত্রদের ডার্কেল জেলে পালিয়ে যেতে দিচ্ছিলাম। এটাই ছিল হেল ইউনিভার্সিটির সিক্রেট টানেল, যার মাধ্যমে বাইরে যাওয়া যেত, এবং সেগুলো ম্যাট এবং জেরোমকে জানিয়ে দেয়। তখন ম্যাট বিবিজি এবং জেরোম ডেভিল গড ওয়ারিয়ারে যুক্ত হয়। তখন লাক্স বলে, আমরা প্রশাসনকে কাঁপিয়ে দিয়েছি, আমরা স্টুডেন্টদের ভায়োলেটের বিরুদ্ধে যেতে অনুপ্রাণিত করেছি, কিন্তু আমরা এটা কখনোই ভাবিনি যে তুমি এই পরিকল্পনার একটি বড় অংশ হবে। এইস বলে, আর আমরা কখনো এটাও ভাবিনি যে তোমার ব্লাডের মধ্যে এমন কোনো উপাদান থাকতে পারে যা দিয়ে সেই ফর্মুলাটা কমপ্লিট হবে। তাই এগুলো আমাদের পরিকল্পনার অংশ ছিল না, আমাদের কোনো ইচ্ছাই ছিল না তোমাকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলার। আর এটাও আমাদের প্ল্যানের মধ্যে ছিল না যে আমি তোমাকে ভালোবেসে ফেলবো। এটা শুনে লাক্স একটা হাসি দেয়, যেটা দেখতে আসলে অনেক বেশি সুন্দর ছিল। আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। লাক্স তখন মজা করে বলে, সে আগে আমার ভাই ছিল, কিন্তু দেখো, সে তোমাকে বাঁচানোর জন্য প্রাণী দিয়ে দিচ্ছিল জেইন। তখন জেইন বলে, তোমার ভাই যে একটা স্টুপিড, এটা কি আমার দোষ? তখনই হঠাৎ করে এইস আবার অসুস্থ হয়ে পড়ে। তখন লাক্স বলে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। জেইনও তার সাথে যায়। এইস তখনও বলতে থাকে, আমি ঠিক আছি ডার্লিং। অন্যদিকে আমরা দেখতে পাই ম্যাট মাথায় আঘাত পেয়েছিল, আর অ্যাঞ্জেলিকা তার মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছে। আর এখানে আমরা দেখতে পাই তাদের মাঝখানে একটা প্রেমের সম্পর্ক তৈরি হচ্ছিল। এটা দেখে আমার বেশ ভালোই লাগছিল, কারণ এই সবার মাঝখানে ম্যাটই ছিল যে একমাত্র সিঙ্গেল। অন্যদিকে ম্যাডাম ভায়োলেট চিৎকার করে বলছিল, তোমাদের কি মনে হয় আমি একমাত্র তোমাদের শত্রু? তোমাদের কি মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে? তখন ম্যাডাম ভায়োলেট বলে, আমি সিলিনকে মারিনি, এখানে আরও অন্য কেউ শান্তভাবে চলাফেরা করছে, কিন্তু তারাও এই সিরাম চায়, তারা সেই সিরামের অপেক্ষাতেই আছে। ম্যাডাম ভায়োলেট বারবার চিৎকার করে বলতে থাকে, এসব কোনো কিছুই শেষ হয়নি। তখনই সেখানে লিয়ামের লাশটা নিয়ে যাওয়া হয়, আর সেটা দেখে ভায়োলেট অনেক কান্না করতে থাকে। তখন তাকে ধরে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। এরপর আমরা দেখতে পাই স্যার আলভারেজ এইসকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল, সাথে জেইন, নিকি এবং রোকসেনও ছিল। জেইন জিজ্ঞাসা করে হাসপাতাল আর কত দূর। স্যার আলভারেজ তখন কিছুই বলে না। তখন তারা গল্প করতে থাকে। রোকসেন তখন বলতে থাকে,
তার মানে আমি যাকে পছন্দ করতাম সে আসলে আসল রে সিলভেনিয়া না। তখন সে জেনের হাত শক্ত করে ধরে। এইস বলে, কি করছো? তখন রোকসেন মজা করে বলে, আমি জেনকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছি না। সে তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছে না। সে জেনকে বলে, আমি তোমার বন্ধু হতে চাই। জেন তখন বলে, আমি চাই না। তখন রোকসেন বলে, তোমার আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। জেন বলে, কেন? তখন রোকসেন বলে, ব্লাডি উইকে লকার থেকে যে তোমার নাম উঠিয়েছিল সেদিন আমি তাকে মেরে ফেলেছিলাম। এটা শুনে জেন আর রেইস অনেক অবাক হয়ে যায়। আসলে সত্যি বলতে আমিও এটা ভাবতে পারিনি যে রোকসেন এমনটা করেছিল। তখন রোকসেন বলে, এখন তো আমরা ফ্রেন্ড, তাই না? আর এটা বলে সে জেনকে একটা চুমু দেয়, যেটা দেখে নিকি অনেকটা বিরক্ত হয় আর বলে, কি ডিসগাস্টিং। নিকি তখন স্যার আলভারেজকে জিজ্ঞাসা করে, এটাই কি সেই রাস্তা? জেইন বলে, এটা কি সঠিক রাস্তা? আলভারেজ বলে, এই রাস্তা দিয়ে সহজে যাওয়া যাবে। হঠাৎ করেই আলভারেজের পকেট থেকে একটা ছবি পড়ে যায়, যেটা দেখে নিকি অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে, আমি এটা কিভাবে মিস করতে পারি? আমি এখন সব বুঝতে পারছি। আর এ কারণেই সে সবসময় দেরি করে। নিকি জেইনকে বলে, তোমার সব বন্ধুই বন্ধু নয় জেইন। তখনই গোল্ডেন কালার মাস্ক পরা কিছু লোক এসে তাদেরকে ধরে ফেলে। আর অন্যদিকে আমরা দেখতে পাই ম্যাট তো ম্যাডাম ভায়োলেটের এসব কথা শুনে অনেকটাই চিন্তিত ছিল। সে রেসেলভেনিয়ার কাছে এসে জিজ্ঞাসা করে, ম্যাডাম ভায়োলেট আসলে কি বলতে চেয়েছে গোল্ডেন মাস্কের ব্যাপারে। আর ম্যাডাম ভায়োলেট যদি সেলেনকে না মেরে থাকে তাহলে সেলেনকে আসলে কে মেরেছে? ম্যাটের এসব প্রশ্ন রেসেলভেনিয়াকেও চিন্তায় ফেলে দেয়। তখন মিয়া লাক্সকে জিজ্ঞাসা করে, জেন কি কোনো বিপদে আছে? রেসেলভেনিয়া তখন তাদের সবাইকে সেখানে ওয়েট করতে বলে। তখন ভানেসা বলে, না, আমরা এখানে চুপচাপ ওয়েট করতে পারি না। সেলভিনিয়া তখন ভানেসাকে বলে, আমার আগে এই ব্যাপারগুলো নিয়ে এখন এইচআর জেনের সাথে কথা বলতে হবে। আমারও মনে হচ্ছে ভায়োলেট ঠিকই বলেছে, খেলা এখনও শেষ হয়নি। তখন মিয়াও জেদ করতে থাকে তারা সবাই এবার যা করার একসাথে করবে। ম্যাট ভানেসা সবাই বলতে থাকে, এবার আমরা সবাই একসাথে লড়বো। আর মরতে হলেও আমরা সবাই একসাথেই মরবো, কারণ এটাই আমরা একে অপরকে প্রমিস করেছিলাম। সেলভিনিয়া তখনও তাদেরকে এই বিপদে ঠেলে দিতে রাজি হচ্ছিল না। সে তাদের সবাইকে বলে, যদি আমার ধারণা ঠিক হয়ে থাকে তাহলে আমার মনে হচ্ছে সামনে আমাদেরকে যেটা ফেস করতে হবে সেটা ম্যাডাম ভায়োলেটের থেকেও বেশি বিপজ্জনক। ম্যাট বলে, সামনের বিপদ ম্যাডাম ভায়োলেটের থেকেও বেশি বিপজ্জনক কি না সেটা আমাদের কাছে ম্যাটার করে না। যাই হয়ে যাক না কেন আমরা সবাই একসাথে থাকবো। ডেভ বলে, আমরা এখনও এসব নিয়ে তর্ক করছি কেন? আমাদেরকে যা করার এখনই করতে হবে, আর এখনই যেতে হবে। জেইনের এখন আমাদের দরকার। অন্যদিকে তাদের সবাইকে দেখতে পায় যেখানে স্যার আলভারেজ তাদের দিকে বন্দুক তাক করেছিল। নিকি গোল্ড বলে, আপনি একটা বিশ্বাসঘাতক। নিকি গোল্ড তো একদমই সহ্য করতে পারছিল না। সে স্যার আলভারেজের দিকে অ্যাটাক করতে তার দিকে তেড়ে আসতে নেয়। ঠিক তখনই স্যার আলভারেজ নিকি গোল্ডের ওপর গুলি ছোড়ে। এই গুলির শব্দ পেয়ে জেনের বন্ধুরা সবাই আরও বেশি ভয় পেয়ে যায় আর এক মুহূর্ত দেরি না করে তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে জেইন স্যার আলভারেজকে জিজ্ঞাসা করে, আপনি এসব কেন করছেন? তখন স্যার আলভারেজ বলে, আমার বাচ্চার জন্য। আমার বাচ্চাকে বাঁচাতে তোমার রক্তের দরকার জেইন, তাই আমার ধৈর্যের পরীক্ষা নিও না। তোমাদের কোনো ধারণাও নেই আমার বাচ্চাকে বাঁচাতে আমি কি করতে পারি। তখন জেইন বলে, আপনার কি মনে হয় আপনার মেয়ে যদি বেঁচে যায় আর কখনো জানতে পারে আপনি তাকে বাঁচানোর জন্য কি করেছেন তাহলে সে কি আপনাকে মাফ করে দিবে? তখন স্যার আলভারেজ বলে, সেলিনও তো মৃত্যুর আগে ঠিক একই কথা বলেছিল আমাকে। জেইন তখন বুঝতে পারে সেলিনকে আসলে স্যার আলভারেজই মেরেছিল। এটা বুঝতে পেরে জেইন তাকে মনস্টার বলে চিৎকার করতে থাকে। তখন স্যার আলভারেজ জেইনকে বলে, তুমি যদি এখন আমার সাথে না যাও তাহলে তুমি এখন যেখানে আছো সেখানে আমি মেরে ফেলবো। তুমি বুঝতে পারছো না কেন? আমার শুধু তোমার রক্তের দরকার। সে সুপ্রিমোকে বলে জেনকে তার হাতে তুলে দিতে। সুপ্রিমো চিৎকার করে বলে, আমি তোমাকে কখনোই জেনকে কিছু করতে দেব না। আমার সব ক্ষমতা ব্যবহার করে তোমাকে থামানোর চেষ্টা করব। তখন স্যার আলভারেজ বলে, তাই নাকি? তাহলে তাকে মেরেই ফেলি। এটা বলেই সে জেইনকে মারতে চায় আর সুপ্রিমো তাকে থামানোর চেষ্টা করতে থাকে। জেইন আর স্যার আলভারেজ জেইনের দিকে গুলি ছুড়বে ঠিক তখনই কেউ একজন তার হাতে গুলি করে, তাকে সেখানেই থামিয়ে দেয়। আমরা দেখতে পাই সে আর কেউ না, জেইনের বড় বোন অ্যালিসন, যে কিনা হুবহু সামান্থার মতো দেখতে। জেইন তাকে দেখে অ্যালিসন বলে ডাক দেয় আর সুপ্রিমো তো হুবহু সামান্থার মতো কাউকে দেখে একদমই অবাক হয়ে যায়। অবশেষে অ্যালিসন চলেই আসে তার ছোট বোন জেইনকে উদ্ধার করতে। আসলে অ্যালিসন আর স্যার আলভারেজ একই গ্রুপের সিক্রেট এজেন্ট ছিল, তাই তো সে খুব ভালোভাবেই স্যার আলভারেজকে চিনে ফেলে আর বলে, আলভারেজ যথেষ্ট হয়েছে, আমাকে মাফ করে দাও। তখন স্যার আলভারেজ বলে, তুমি এভাবে মাফ চাইলেই কি আমার বাচ্চার জীবন ফিরে পাবে? তখন অ্যালিসন বলে, আমি আসলে সত্যিই তোমার মেয়েকে মারিনি। স্যার আলভারেজ বলে, তুমি মিথ্যা বলছো, তোমার জন্যই আমার মেয়ে মরেছে। তখন অ্যালিসন বলে, না, আমার জন্য না,
তোমার রাগ আর ঘৃণার জন্য তোমার মেয়ে শেন এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আলভারেজ বলে, না, তুমি সব সময় ভালো কাজের ক্রেডিট নিয়ে নিতে। সবাই শুধু তোমাকে নিয়ে বাহবা করতো, আর এই সূত্র ধরেই আমার মেয়ে মরে গেছে। এলিসন বলে, আপনি তো সব সময় রাগে পুরোপুরি অন্ধ ছিলেন, তাই আসল সত্যটা কখনোই দেখতে পারেননি। তখন স্যার আলভারেজ বলে, আমিও তোমার বোনকে মেরে ফেলবো, তাহলেই আমাদের হিসাব সমান হবে। এখানে আসলে আমাদেরকে জানানো হয় না যে ঠিক কোন কারণে আর কোন প্রেক্ষাপটে স্যার আলভারেজের মেয়ে মারা গেছে। যাই হোক, অ্যালিসন তার বোনের মৃত্যুর কথা শুনে স্যার আলভারেজকে সতর্ক করে, সে যদি আর এক কদমও তার দিকে ফেলে তাহলে সে তার এমন অবস্থা করবে যেটা সে তার দুঃস্বপ্নেও কখনো ভাবেনি। স্যার আলভারেজ তো তবুও থামে না, সে তার লোকদের বলে জেইনের উপর অ্যাটাক করতে। ঠিক তখনই আলিসন তার আসল ট্যালেন্ট দেখায় আর এক এক করে সবগুলো গার্ডদের ধূলিসাৎ করে দেয়। সে একাই তখন সবগুলো গার্ডকে গুলি করতে থাকে। এদিকে স্যার আলভারেজ তার হাতে থাকা বন্দুক দিয়ে জেনকে গুলি করতে যায়, কিন্তু সুপ্রিমো স্যার আলভারেজকে আটকাতে যায় আর সে সুপ্রিমোকে গুলি করে বসে। এটা দেখে জেইন একদমই ভয় পেয়ে যায়। তখন আলিসন স্যার আলভারেজের উপর গুলি ছোড়ে আর তার সাথে লড়াই করতে থাকে। আলিসনের ভেতরে যত রাগ আর ক্ষোভ ছিল সে স্যার আলভারেজের উপর ঝাড়তে থাকে। এভাবে সে এক পর্যায়ে তাকে একেবারেই মেরে ফেলে। এদিকে সুপ্রিমোর অবস্থাও খুব খারাপ ছিল। জেইন তাকে বলে, এই শেষ মুহূর্তে এসে তুমি এভাবে হার মানতে পারো না, তোমার তো এখনও আমার জন্য লড়াই করা বাকি আছে। আর আমাকে তো গান শোনানোরও কথা ছিল, মনে আছে? তুমি বলেছিলে যখন তুমি এখান থেকে বের হবে তখন তুমি আমাকে গান গাইয়ে শোনাবে। সে এইচের কাছে রিকোয়েস্ট করতে থাকে, সে যেন এত সহজে হাল না ছাড়ে। এইচ তখন বুঝতে পারে তার শেষ সময় চলে এসেছে, তাই সে তখন তাকে গান গেয়ে শোনাতে থাকে, আমি তোমাকে ভালোবাসি আর সবসময় তোমাকে ভালোবাসবো। এই কথাটা বলেই সুপ্রিমো জেইনের কোলে অজ্ঞান হয়ে যায়। জেইনও তাকে কোলে নিয়ে জোরে জোরে কান্না করতে থাকে। এটাই মনে হয় এর আমার সবচেয়ে হার্ট টাচিং দৃশ্য। এইচকে গুলি করা দেখে আমার সত্যি অনেক কষ্ট হয়েছে, আমি লিটারেলি কান্নাই করে দিয়েছিলাম। ঠিক এমন সময়ই বাকিরা সবাই সেখানে উপস্থিত হয়। সেলভেনিয়া তার ভাইয়ের এই অবস্থা দেখে অনেক বেশি অস্থির হয়ে যায়। ঠিক তখনই অ্যালিসন সেখানে এসে সুপ্রিমোর বুকে প্রেসার দিতে বলে। তখনই সেলভেনিয়া তার চোখের সামনে হুবহু সামান্থার মতো একজনকে দেখে একদমই থমকে যায়। ঠিক এমন সময় ডাক্তার রাজন সেখানে এসে পৌঁছায় আর তার পালস চেক করে বলে তার পালস ধীরে ধীরে নেমে যাচ্ছে, তাকে এখনই হসপিটালে ভর্তি করতে হবে। তখন আলিসান বলে, সব থেকে কাছের হসপিটালও এখান থেকে অনেক দূরে। সেলভেনিয়া তখন ডাক্তার রাজনের কাছে সাহায্য চায়, সেই এখন একমাত্র আশা। জেইন তখন ডাক্তার রাজনকে বলে, আমাকে ব্যবহার করো। তখন ডক্টর রাজন বলে, তোমার শরীরের উপর দিয়ে অনেক বেশি ধকল গেছে, তার উপরে এটা তোমার জন্য অনেক বেশি রিস্ক হয়ে যায়, তুমি এমনকি মরেও যেতে পারো। তখন জেইন বলে, আমার ব্লাড ব্যবহার করে যেভাবেই হোক সুপ্রিমোর জীবন ফিরিয়ে আনো, আমি আর কোনো কিছুই কেয়ার করি না। আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি সুপ্রিমোকে বাঁচাতে চাই। তার এত জোরাজুরিতে শেষমেশ ডক্টর রাজন রাজি হয়ে যায়। তারপর তাদের দুইজনকেই সেখান থেকে ল্যাবে নিয়ে আসা হয়, যেখানে জেইনের রক্ত দিয়ে সুপ্রিমো আবার তার জীবন ফিরে পায়। এরপর বেশ কতগুলো দিন কেটে যায়, আমরা ম্যাডাম ক্যাথকে দেখতে পাই। সে লিখছিল কিভাবে দুজন স্টুডেন্টের কারণে তারা সবাই এই হেল ইউনিভার্সিটির জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে। আর মুক্তি পাওয়ার পরপরই অনেকেই সাথে সাথে এখান থেকে চলে যায়, তারা আর কখনো এই ইউনিভার্সিটির দিকে ফিরেও তাকায়নি। কিন্তু তাদের মধ্যে কয়েকজন এখানেই থেকে যায়, তারা এখানে থেকেই তাদের ক্ষত সারে, অর্থাৎ গ্রাজুয়েশন কমপ্লিট করে। তখনই আমরা অ্যাঞ্জেলিকা আর ম্যাটকে একসাথে দেখতে পাই, তারা দুইজন একসাথে কাপল হিসেবে ছিল। ডেভ আর মিয়াকেও একসাথে দেখা যায়। ম্যাডাম ক্যাথ লিখছিল তারা শেষ পর্যন্ত এখানেই থেকে গেছে আর তাদের স্টুডেন্ট জীবনের ইতি এখানেই টেনেছে। এই সব কিছুই হয়তো তাদের জীবনে অনেক বড় একটা মেমোরি হয়ে থাকবে। এরপরই আমরা গ্র্যাজুয়েশন সিরিমনির দিন দেখতে পাই, হেল ইউনিভার্সিটির গল্পের শেষ অধ্যায়, যেটা গ্র্যাজুয়েশন সিরিমনির মাধ্যমেই শেষ হবে। সেই গ্র্যাজুয়েশন সিরিমনিতে তার বোনকে চেয়ার আপ করতে আলিসন আবারও সেখানে আসে। তাকে সেখানে দেখে লাক্স তার সাথে ফ্লার্ট করতে চায়। দেখা যায় সেও তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। লাক্স আলিসনকে বলে, এত কিছুর পর আপনাকে আবারও দেখতে পেয়ে খুব ভালো লাগলো। তখন আলিসন বলে, এখানে আসার পর প্রথমে তোমার সাথে কথা বলে আমার তো একদমই ভালো লাগলো না, আর আমার ফোনে কল করার চেষ্টা করা বন্ধ করো। তখন লাক্স বলে, আমি তো শুধু 5বারই কল করার চেষ্টা করেছি। আলিসন তখন তাকে মনে করিয়ে দেয় 5বার নয়, 9বার। এখন পর্যন্ত সে তাকে 9বার কল করেছে। সে যখন এইটা বলে চলে যাচ্ছিল, লাক্স তাকে আবার থামায় আর বলে, আমার একটা প্রশ্ন আছে, আমি যদি তোমার মন চুরি করি তাহলে কি এটা পাপ হবে? আলিসন বলে, পাপ না, সেটা তখন ক্রাইম হিসেবে গণ্য করা হবে। তখন আলিসন বলে, আমি আমার বোনের জীবনের এত বড় একটা দিন কোনোভাবে মিস করতে চাইনি, তাই তার সাথে দেখা করতে এখানে চলে এসেছি। তখনই আমরা একে একে সবাইকে সেখানে দেখতে পাই। একটু পরে রোকসেন এসে জেনকে বলে, আমি তোমাকে অনেক মিস করেছি। তখনই পেছন থেকে ফ্রিজি এসে বলে, আমি শুনেছি তোমরা দুজনেই নাকি ভালো বন্ধু হয়ে গেছো, তাহলে আমার কি হবে?
জেন তখন ফ্রিটজিকে বলে তোমাকেও সেই জায়গাটা অর্জন করে নিতে হবে। ফ্রিটজিও সবসময়ের মতো বলে ওঠে এত কিছু কেন, আমরা সবাই গর্জিয়াস, আর গর্জিয়াস মেয়েরা তো একসাথেই থাকবে। এমন সময় সেখানে অ্যালিসন এসে তাদের দুজনের কাছ থেকে জেনকে আলাদা করে কথা বলতে নিয়ে যায়। সে জেনকে বলে আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, আর আমার একটা বিষয় জানার ছিল, তুমি কি ম্যাটের সাথে রিলেশনশিপে আছো? জেন তখন সুপ্রিমোর কথা মনে করে আর বলে ম্যাট নয়, এইচ ক্রেস, আমি এখন এইচের সাথে আছি। তখনই সেখানে তার বাকি বন্ধুরা এসে হাজির হয়। ভানেসা বলে তোমাকে দেখে কেউ বলবেই না তুমি কিছুদিন আগে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছো, তোমার মুখের গ্লো তো আগের থেকে অনেক গুণ বেড়ে গেছে। এসব বলেই তারা তখন মজা করছিল। তারা সবাই ডিগ্রি পাচ্ছিল, আর মেধার ভিত্তিতে যার যার র্যাঙ্কিং অ্যানাউন্স করা হচ্ছিল। আর এই সব কিছু ম্যাডাম ক্যাথ একটা চেয়ারে বসে একটা ডায়েরিতে গল্প আকারে সব কিছু লিখে রাখছিল, আর মনে মনে ভাবছিল যাক, যে শান্তি আর স্বস্তির জন্য আমরা এত লড়াই করলাম, ফাইনালি আজ সেই দিনটা চলে এলো। স্টেজে সবাই একে একে এসে ইমোশনাল স্পিচ দেয়, আর তখনই টপ 10 স্টুডেন্টদের নাম অ্যানাউন্স করা হয়, যেখানে 1 নম্বরে থাকে লাক্স, 2 নম্বরে তার ভাই এইচ, 3 নম্বরে নাজের, আর 4 নম্বরে ছিল জেইন। ম্যাটও কোনো মতে টপ 10-এ জায়গা করে নিয়েছিল। জেইন তার স্পিচে পুরো জার্নির অভিজ্ঞতা শেয়ার করে, কিভাবে সে একটা কিউরিসিটির মধ্যে দিয়ে এই হিল ইউনিভার্সিটিতে প্রবেশ করেছিল, আর শেষমেশ তার জীবনের অন্যতম বড় অর্জন, তার ভালোবাসা এইচকে এখানে খুঁজে পেয়েছে, আর কিভাবে সব ঝড়ঝাপটার মধ্যে দিয়েও তার বন্ধুরা একে অপরের ঢাল হয়েছিল। সবাই জেইনের স্পিচ শুনে তাকে জোরে জোরে চিয়ার আপ করতে থাকে। এরপরে আমরা সুপ্রিমোর স্পিচ শুনতে পাই, যেখানে সুপ্রিমো বলে যারা যারা এই হিল ইউনিভার্সিটি থেকে সার্ভাইভ করেছে তাদের সবাইকে নিয়ে সে অনেক বেশি প্রাউড ফিল করে। র্যাঙ্কিং কোনো বিষয় নয়, এখানে থাকা প্রত্যেকটা স্টুডেন্ট খুব ভালো কাজ করেছে। এরপর সে সুপ্রিম স্টুডেন্ট হিসেবে সাইন অফ করে, আর তাদের সবার থেকে বিদায় নেয়, আর জেইনকে ভালোবাসার কথা বলে, যা সে অনেক দিন থেকেই সবার সামনে বলতে চেয়েছিল। প্রথম পজিশনে জায়গাটা পায় রেসেলভেনিয়া। সে তার স্পিচ দেওয়ার মধ্যেও অ্যালিসনের সাথে ফ্লার্ট করে। সে অ্যালিসনের দিকে তাকিয়ে বলে আমি তোমার মন চুরি করতে সব কিছুই করব, তাই এটা যদি কোনো অপরাধ হয়ে থাকে এখনই আমাকে অ্যারেস্ট করতে পারো। অ্যালিসন তো তার এসব কথা শুনে অনেক লজ্জা পাচ্ছিল। সবার স্পিচ দেওয়া শেষে তারা গ্র্যাজুয়েশনটা সেলিব্রেট করে একেবারের মতো হেল ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসে। জেইন তো অনেক বেশি খুশি ছিল, কারণ সে অবশেষে এখান থেকে বের হতে পারছে। তারা দুই ভাই গাড়ির সামনে দাঁড়িয়েছিল। ম্যাট জেইনকে বলে আর কিসের জন্য অপেক্ষা করছো, যাও, তোমার সুপ্রিমো তোমার জন্য অপেক্ষা করছে। তখন রেসেলভেনিয়া সামনে এসে বলে তোমার স্পিচটা তো আসলেই ভালো ছিল, আর অনেক বেশি ইন্সপায়ারিং ছিল। জেইন তাকে ধন্যবাদ জানায়, আর জিজ্ঞাসা করে আমার স্পিচ শুনে তুমি কি কান্না করছিলে? রেসেলভেনিয়া বলে ততটাও না। তখনই সুপ্রিমো সেখানে আসলে রেসেলভেনিয়া তাকে জেইনের খেয়াল রাখতে বলে, কারণ জেইন অন্য সব মেয়েদের মতো না, সে অনেক বেশি মূল্যবান। সুপ্রিমো বলে হ্যাঁ আমি এটা জানি। এরপর সে জেনকে বলে আমি তোমাকে সবসময়ের মতো একটা কথাই বলবো, নিজের খেয়াল রাখবে, সব রকম বিপদ থেকে দূরে থাকবে। আমি জানি তুমি নিজের খেয়াল রাখতে পারো। জেনও তাকে সব কিছুর জন্য ধন্যবাদ জানায়। এরপর তাদেরকে একা রেখে রেসেলভেনিয়া সেখান থেকে দূরে সরে যায়, আর তারা দুজনও সেখান থেকে গাড়িতে করে বের হয়ে পড়ে। গল্প এখানেই শেষ হয় না, আমরা দেখতে পারি জেন আর সুপ্রিমোর মধ্যে ছোটোখাটো ঝগড়া লেগে যায়, যেখানে সুপ্রিমো বলে আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো। জেন বলে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, তার মানে এই নয় যে আমি তোমাকে মাফ করে দেব। আমি এখনও তোমার উপর রেগে আছি, কারণ তুমি এতদিন আমাকে এড়িয়ে গেছো। তোমার কাছে এখন ফোন আছে, তবুও তুমি আমার মেসেজের রিপ্লাই দাও না। সুপ্রিমো জেনকে সরি বলে। জেন সরি শুনে আরও রেগে যায়। সে জিজ্ঞাসা করে আসলে কেন সে তাকে সরি বলছে। তখন সুপ্রিমো বলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই এই পুরোটা সময় তোমাকে এড়িয়ে গেছি। তখন জেইন বলে কিসের ভয়, আর কাকে ভয় পেয়েছো? আমি তো এতদিন জানতাম তুমি শুধু বিড়ালকে ভয় পাও। সুপ্রিমো বলে হ্যাঁ আমি বিড়ালকে ভয় পাই, কিন্তু আমি তার থেকেও বেশি ভয় পাই তোমাকে হারাতে। আমি তোমার থেকে দূরে সরার চেষ্টা করেছি, কারণ তুমি আমার জন্য নিজের জীবন ঝুঁকিতে রেখেছিলে, যেটা দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার জন্য তোমার জীবনে ঝুঁকি হোক এটা আমি কখনোই চাই না। প্লিজ দয়া করে ভবিষ্যতে আর কখনো এমনটা করবে না। সুপ্রিমোকে পুরো ড্রামাতে যতটা বেশি হার্ড লেগেছিল আজকে ততটাই বেশি কিউট লাগছে। তখন জেইন বলে কেন, তোমার কাছেই শুধু রাইট রয়েছে স্যাক্রিফাইস করার। এরপরে সে সুপ্রিমোর হাত ধরে বলে আমি তো তোমার জন্য মরতেও রাজি। আচ্ছা এটা বাদ দাও, আমার এখনই মনে পড়লো তুমি অ্যাঞ্জেলিকাকে কেন কিস করেছিলে। সুপ্রিমো তাকে কিছু বলতেই নিবে। জেইন বলে আচ্ছা বাদ দাও, এসব আমি আর এখন কেয়ার করি না, কারণ আমি জানি যাই হয়ে যাক না কেন তুমি আসলে আমাকেই ভালোবাসো। সুপ্রিমো এই কথা শুনে কিছুটা স্বস্তি পায়। তখনই জেইন বলে এভাবেই আমরা দুজন সমান সমান হয়ে গেলাম। সুপ্রিমো বলে সমান সমান বলতে আসলে কি বলতে চাইছো?
জেইন বলে, তুমি যা করেছো আমিও ঠিক তেমনই করেছি, তাই এখন আমরা সমান সমান। সুপ্রিমো তো এসবের কোনো কিছু বুঝতে পারে না। আসলে জেইন এখানে ম্যাটের সাথে হওয়া কিসের কথাই মনে করছিল। জেইন তখন টপিকটা চেঞ্জ করে আর বলে, আমার তো এখন একটা বিষয় জানাই হয়নি, এখন আমরা যে গাড়িটাতে আছি এটা আসলে কার? তখন সুপ্রিমো বলে, এটা তোমার বয়ফ্রেন্ডের গাড়ি। অর্থাৎ এইটা সুপ্রিমোর গাড়ি ছিল। এরপর সে হাত ধরে জেইনকে গাড়ি থেকে বের করে। জেইন তো বাইরের দৃশ্য দেখে একদমই ইমোশনাল হয়ে যায়। জেইন দেখতে পায় সামনে লোকালয়, অর্থাৎ সে অবশেষে এই মৃত্যুপরী থেকে বের হয়ে এসেছে। সে লোকালয়ের শব্দ শুনে একদমই পাগল হয়ে যাচ্ছিল। তখন সুপ্রিমো এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। জেইন তো খুশিতে আর স্বস্তিতে কান্নাই করে দেয়। সুপ্রিমো তখন তাকে পেছন থেকে আই লাভ ইউ বলে। জেইন বলে, আমি জানি, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। সুপ্রিমো বলে, তুমি যা বললে আরেকবার বলতে পারবে? আমি এটা বারবারই শুনতে চাই। সুপ্রিমো বলে, আমরা যেহেতু এখন হেল ইউনিভার্সিটি থেকে বের হয়ে এসেছি, তাই কথা মতো এখন থেকে আমরা সবসময় একসাথেই থাকবো। বাইরের দুনিয়ায় অনেক ছেলেরাই তোমাকে পটানোর চেষ্টা করতে পারে। তখন জেইন বলে, তারা যাই করুক না কেন, আমার শুধু তোমাকেই চাই। আর তুমি সবসময় আমার জীবনে সেই মানুষটাই হয়ে থাকবে, যতক্ষণ না তুমি নিজে থেকে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। তখন সুপ্রিমো বলে, আর এইটা তো কখনোই হওয়া সম্ভব না যে আমি তোমাকে দূরে সরিয়ে দেব। আমি একমাত্র আছি যাকে তোমার ভালোবাসার অনুমতি আছে। তুমি আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারো না, আর এই ব্যাপারে তুমি কিছুই করতে পারবে না। এটা বলে সে জেনকে কিস করে। আসলে এই পুরো স্টোরিতেই তাদের দুজনের কোনো ভালো কিসিং সিন নেই। আর এর কারণ হতে পারে জেইন। সে এইসবে একদমই কমফোর্টেবল না, কারণ তার বাস্তব জীবনে অন্য একটা বয়ফ্রেন্ড আছে। আর সে এমনিতেও এসব দৃশ্যে অ্যাক্ট করতে চায় না। যাই হোক, আবার গল্পে ফিরে আসা যাক। জেইন বলে, চলো এখন এখান থেকে বের হওয়া যাক। সুপ্রিমো বলে, একটু দাঁড়াও, আমার এখনও তোমাকে একটা জিনিস দেওয়ার বাকি আছে, যেটার ব্যাপারে আমি প্রায় ভুলে গিয়েছিলাম। এটা বলে সে গাড়ির পেছন থেকে জেইনের জন্য একটা ফ্লাওয়ার বুকে বের করে আনে। তখনই সে গাড়ির পেছনে একটা নোট পায়, যেখানে লেখা ছিল, আমি জানি তুমি এখানে অনেক কিছু সহ্য করেছো, কিন্তু বিশ্বাস করো তুমি যা সহ্য করেছো তা তো কিছুই না, কারণ সামনে তোমার সাথে এর থেকেও বেশি কিছু হতে চলেছে, যা তোমার সব থেকে খারাপ দুঃস্বপ্ন থেকেও বেশি ভয়ঙ্কর হবে। আর তার নিচে একটা নাম লেখা ছিল, হেল। এই নোটটা দেখে সুপ্রিমোর মুখের ভাব হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়। সে ভীষণ ঘাবড়ে যায়। এর ওই মধ্যে দিয়ে হেল ইউনিভার্সিটি এখানেই শেষ হয়ে যায়। শেষটা দেখে আমরা মোটামুটি ধারণা করতে পারি এর সিজন 2 আসতে পারে, যেটার নাম হবে চেজিং হেল, যেটা হবে তাদের সবার হেল ইউনিভার্সিটির বাইরের জীবনকে কেন্দ্র করে। এখন আমি তোমাদের সবাইকে একটু মনে করে দিতে চাই যে ম্যাডাম ভায়োলেট তাদের দুই ভাইকে একসাথে দেখে শুরুতে অনেকটা অবাক হয়ে গিয়েছিল। আর এর পেছনের কারণটা হলো তাদের দুজনেরই অতীতে ঘটে যাওয়া কিছু ঘটনা। আসলে তাদের বাবার মৃত্যুর পর এইচ অনেকটা একা হয়ে গিয়েছিল, কারণ এর আগেই সে তার মাকে হারিয়েছিল। তাই সে তার ভাইকে নিয়ে অনেক বেশি পজিটিভ হয়ে পড়ে। এক পর্যায়ে সে জানতে পারে তার ভাই সামান থেকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবে। তখন তার ভাইকে হারানোর ভয়ে সুপ্রিমো এই ব্যাপারটা বিশ্বাস করে ফ্রান্সিসকো আর ম্যাডাম ভায়োলেটকে বলে দেয়। সুপ্রিমো তখনও জানতো না এটা বলার কারণে তার ভাইয়ের মৃত্যু হতে পারে। তখনও পর্যন্ত সে ম্যাডাম ভায়োলেটের এই নিষ্ঠুর রূপের ব্যাপারে কিছুই জানতো না। আর ঠিক এই কারণেই, অর্থাৎ সুপ্রিমোর কারণে সেদিন সামান্থার মৃত্যু হয়, আর রেসেলভেনিয়া তার এক চোখ হারিয়ে ফেলে। এর জন্য ম্যাডাম ভায়োলেট তাদের দুই ভাইয়ের মধ্যে এমন ভালো সম্পর্ক দেখে অনেকটা অবাক হয়ে যায়। আর সবশেষে সুপ্রিমোকে যে নোটটা দেওয়া হয় সেই নোটটা আসলে লিখেছিল সামান্থারই এক বন্ধু। জেন যেমন তার বন্ধুদের সাথে এই হেল ইউনিভার্সিটিতে প্রবেশ করেছিল, সামান্থাও ঠিক তার কিছু বন্ধুদের সাথে তখন এই হেল ইউনিভার্সিটিতে প্রবেশ করে। আর সামান্থার এই মৃত্যুর পর তার বন্ধুরা সুপ্রিমোকেই তার মৃত্যুর জন্য দায়ী করতে থাকে আর তার থেকে প্রতিশোধ নিতে চায়। এগুলো নিয়েই আমরা সিজন 2 অর্থাৎ চেজিং হেল দেখতে পাবো। চেজিং হেলে আর একটা বড় স্পয়লার হলো কিছুদিন পরেই জেন আর সুপ্রিমোর ব্রেকআপ হয়ে যায়, আর অনেকটা বছর তারা একে অপর থেকে দূরে থাকে। তো সব মিলিয়ে মনে হচ্ছে সামনের বছর বা তারপরের বছর আমরা চেজিং হেল দেখতে পাবো, কিন্তু সেখানে একই হিরোইন থাকবে কি না সেটা নিয়ে সন্দেহ আছে। কারণ যেমনটা বলেছিলাম, জেন অর্থাৎ হার্ট এসব অ্যাডাল্ট সিনে একদমই কমফোর্টেবল না, তাই তার পক্ষ থেকে এখনও শিওর কিছু জানা যায়নি। এর পরবর্তীতে কোন ড্রামাটা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।